নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। টিম ত্রিপুরা তৈরি করার জন্য সিভিল সার্ভিস অফিসারদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সিভিল সার্ভিস আধিকারিকরা। এই ক্ষেত্রে নিজেদের মধ্যে টিম ত্রিপুরা তৈরি করার জন্য সিভিল সার্ভিস অফিসারদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলার কুঞ্জবনে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি আশা করি যে আগামী দিনেও আমরা বিভিন্ন যে আমরা টিম ত্রিপুরা, আমি বলবো যে টিম ত্রিপুরা, সেটা যদি আমরা বজায় রাখতে পারি, সবার জন্য যে কাজের যে প্রয়োজন, যে মৌলিক যে সমস্যাগুলো, সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক, রাস্তাঘাটে হোক, এখানে ইলেকট্রিসিটি হোক, বিভিন্ন যে যোজনাগুলো আমাদের সেন্ট্রালের এবং স্টেটের আমরা আছে, সেইগুলো আমরা তবে পৌঁছাতে পারব। আপনারা অলরেডি করেছেন বিভিন্ন প্যারামিটার। আমরা যখন দিল্লিতে আমাদের বৈঠক হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমরা অন্যান্য বড় বড় যে বিগ স্টেটগুলো। রাজ্যে কর্মরত সিভিল সার্ভিস আধিকারিকরা যথেষ্ট মেধা গুণসম্পন্ন, স্বচ্ছতার মাধ্যমে কাজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে সিভিল সার্ভিস অফিসারদের জন্য। রাজ্যে বর্তমানে 59 জন IAS, 42 জন IPS, 40 জন IFS, 470 জন TCS এবং 152 জন TPS আধিকারিক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধরনের ট্যালেন্ট আমরা এখন যেভাবে কাজ করছি, যেভাবে আমাদের মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সুযোগ একটা মহল তৈরি করেছি, একদম এক একজন থেকে একটা ট্যালেন্টেড যে যারা প্রার্থীরা এসছেন, এবার সত্যি আমাদের আগামী দিন, আমি সেদিনও বলেছি যে ত্রিপুরা কোন জায়গায় যাবে আমি জানি না, অনেক বেটার পজিশন হবে। আমাদের এখন পর্যন্ত রাজ্যে প্রায় 59 জন মতো IAS অফিসার আছেন, বাইরের IAS অফিসার, এবং 42 জন IPS অফিসার। কিছু কিছু IAS অফিসার এখনো বাইরেও আছেন, তাদের আমি কাউন্ট করলাম না। এখানে 40 জন IFS অফিসার আছেন এবং 470 জন আমাদের TCS অফিসার, 152 জন TPS অফিসার, 50 জন TFS অফিসার ত্রিপুরাতে আছে। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কল্যাণে উৎসাহিত করা এবং পরিবেশ সেবাগুলির সম্পূর্ণ একীকরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের একত্রিত করা এবং সিভিল সার্ভিসের সকল ক্ষেত্রে সহযোগিতার মনোভাব ধারণকারী একটি বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট। আধুনিক সিভিল প্রশাসনের চাহিদা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, বিতর্ক, বক্তৃতা এবং শিক্ষা প্রদানের বিষয়গুলো নিয়ে চর্চা করা হবে এই ইনস্টিটিউটে। বেসামরিক প্রশাসনের আধুনিক উন্নয়ন সম্পর্কে বেসামরিক কর্মচারীদের অবগত রাখার জন্য জার্নাল, সাময়িকী এবং ম্যানুয়াল মুদ্রণ ও প্রকাশ করা হবে এই সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটে। সিভিল প্রশাসনের আধুনিক দক্ষতা অর্জন ও প্রচার করা এবং সিভিল প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করা, জ্ঞান বিতরণ বা বিনিময় করা এবং তাদের সার্বজনীন প্রয়োগের দিকে পরিচালিত করার জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার বিষয়গুলো নিশ্চিত করা হবে এই ইনস্টিটিউটে। আগামী 2 বছরের মধ্যে এই সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরমে ওঠে উত্তেজনা। তার উপর রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিতর্কিত মন্তব্য। এবার তাঁর আঁচ পড়ল বাংলাদেশের ওপর। বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। এক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্যও। পহেলগাঁও এই জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি সম্পর্কে ছেদ টেনেছিল ভারত। এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। সেই বিজ্ঞপ্তি অনুসারে রেডিমেড পোশাক, বেশ কিছু খাদ্য সামগ্রী আমদানি করা যাবে না বাংলাদেশ থেকে। বেশ কিছু বন্দরে এইসব সামগ্রী আমদানির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এক্ষেত্রে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে সেই সব সামগ্রী গেলে তার উপর কোনো বন্দর নিষেধাজ্ঞা নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের রেডিমেড পোশাক, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, ব্যাগড খাদ্য সামগ্রী, স্ন্যাক্স, চিপস এবং মিষ্টি, তোলা, প্লাস্টিক এবং পিভিসি তৈরি পণ্য আমদানি করা হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। নিষেধাজ্ঞা অনুযায়ী আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না আর বাংলাদেশি পণ্য। এসব বন্দর দিয়ে আগে তার 93% রপ্তানি পাঠাতো বাংলাদেশ। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস অর্থাৎ ল্যান্ড কাস্টম স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দরে এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা পায়নি ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পারস্পরিকতার ভিত্তিতে চলতে হবে, না হলে একতরফা ছাড় আর নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে টন প্রতি 1.8 টাকা ফি নিচ্ছে বাংলাদেশ, যেখানে দেশের অভ্যন্তরীণ হার টন প্রতি 0.8 টাকা। এতে ভারতের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের শিল্প খাত। এই ঘটনা চ্যালেঞ্জের মুখে পড়েছে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক, তা বলা যায় নিশ্চিতভাবেই। বাংলাদেশের জন্য এটি একদিকে যেমন বড় আর্থিক ধাক্কা, এই ক্ষেত্রে স্থানীয় উৎপাদকদের জন্য এটি হতে পারে বাজার দখলের সুবর্ণ সুযোগ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 2023 সালে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে $38 বিলিয়ন রেডিমেড গার্মেন্ট রপ্তানি করেছে, যার মধ্যে $700 মিলিয়ন শুধুই ভারতের সঙ্গে। তাই ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের বড়সড় ক্ষতি অনিবার্য বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং তারা সমুদ্রে পৌঁছাতে বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশই এই অঞ্চলে একমাত্র সাগরমুখী গেটওয়ে। চীন চাইলে তা ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই কি বাংলাদেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ভারত, তা নিয়েই চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে হবে দেশের ভবিষ্যৎ, সুতরাং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিদ্যালয়ের শিক্ষকদের। ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলনে এই বার্তাই দিল ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ। রবিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের ত্রিবার্ষিক দ্বিতীয় রাজ্য সম্মেলন। গোটা রাজ্য থেকে মোট 700 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এদিনের এই রাজ্য সম্মেলনে। এই জন্য বিদ্যালয়গুলিকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো আমরা বিদ্যালয়ের পরিবেশটাও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে আমরা বিদ্যালয়ের পরিবেশটাও যাতে সুন্দর হয় এবং একটা সুন্দর ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের গড়ে ওঠে, যারা আগামী দিন আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করবে। তো আজকের এই সম্মেলনে মাধ্যমে আমরা সবার কাছে বার্তা দিতে চাই যে সবাই যাতে তাদের নিজের যে দায়িত্ব এবং কর্তব্য, বিশেষ করে শিক্ষকদের সমাজ গঠনে, ছাত্রছাত্রীদের উন্নতির জন্য এবং সমাজ গঠনে যে ভূমিকা রয়েছে সেটা যাতে যথাযথভাবে পালন করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।